আপুদের কাছ থেকে অনেক ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। ভাবতে পারিনি যে আপুরা আমাকে এত বেশি সাপোর্ট করবে, এত বেশি ভালোবাসা দিবে। আমি এত বেশি মানসিক ট্রমার মধ্যে ছিলাম, আপুদের কমেন্টসগুলো পড়ে অনেক ভালো লেগেছে। আল্লাহ পাকের দেওয়া উপহার, শ্রেষ্ঠ উপহার চুনাইনা, আমার ছোট্ট মেয়ে। কন্টিনিউ ভিডিও শুট না করলে না, কন্টিনিউ ভিডিও আপলোড করা যায় না, অনেক সমস্যায় পড়ে যাই। তোমরা কি এবারে আম ভর্তা খেয়েছো নাকি আমি প্রথম খাচ্ছি? যারা আম ভর্তা খেয়েছো আমাকে কমেন্টস করে জানাও। কাজের মধ্যে ডুবে থেকে টেনশনটাকে দূরে রাখতে হবে, টেনশন করা যাবে না। আল্লাহর প্রতি ভরসায় আছি, আল্লাহ পাক যা চাবে তাই হবে। আল্লাহ পাক যাতে সব কিছু ঠিক করে দেন, এই দোয়াই করি। জীবনটা অনেক কষ্টের, বুঝছো? মানে এই কষ্টের জীবনে যে কতটা কষ্টে দিন পার করতেছি। যাক, এক ঢিলে দুই পাখি মারলাম, ডালও রান্না করলাম, ডিমও সিদ্ধ করে নিলাম। ও মা, পুরোই পোলট্রি। সামনে ঈদ, অথচ ঈদে কোনো আনন্দই পাচ্ছি না। মানে এমন একটা ঘটনা ঘটে গেল, মানে এমন একটা অবস্থা হয়ে গেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। রমজান মাসে নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন প্রায় দুপুর 1টার মতো বাজে বা 1টার বেশি বাজে। তো বাচ্চারা ঘুম থেকে উঠেছে। ওরা দেরি করেই ঘুম থেকে ওঠে, কারণ দেরি করে ঘুমাই। সবগুলো আবার দেরি করে উঠে না, সাদা আগে উঠে যায়। ওকে দুধ খাইয়ে দিই। দুধ খাওয়ার পর ওর ইচ্ছা হলে একটু ঘুমায়, না হলে ঘুমায় না। মেশিনের টাইমে সে ঘুমায় না, হাঁটাচলা করে। তখন টিভি ছেড়ে দেই, বসে সে টিভি দেখে। জায়ান্ট সারা ঘুমিয়ে থাকে, জুনেনাও ঘুমিয়ে থাকে, সাওদা উঠে যায় আগে আগে। দেখা যায় যে ওর জন্য বাকিগুলো উঠে যায়, আরও ঝামেলা সৃষ্টি করে। ওরা দেখে ঘুম থেকে উঠলে আমার সুবিধা হয়, আমি কাজগুলো সেরে দিতে পারি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেক কাজ থাকে, যেমন ধরো ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, তরকারি থাকলে সেগুলো গরম করা, দুধ গরম করা, দাঁত ব্রাশ করা, আরও অনেক কাজ থাকে। তো এই কাজগুলো করতে একটু সময় লাগে। ওরা দেরি করে উঠলে এই কাজগুলো আমি করে দিতে পারি, না হলে ওরা ঘুম থেকে উঠলে তো এই কাজগুলো করতে পারি না। তখন দেখা গেলো যে ওদেরকে খাবার দিতে হয়, ওদেরকে খাবার খাওয়াতেও সময় লেগে যায়। চেষ্টা করি ওরা ঘুম থেকে ওঠার আগেই ঘরের কাজগুলো সেরে তারপর আমার খাবারটা খেয়ে নেওয়ার। খাবার খেয়ে নেওয়ার কথা শুনে অবাক হচ্ছে, তাই না? হ্যাঁ, আমি রোজা রাখতেছি না, রোজা রেখেছি, এরপর আর রোজা রাখিনি। শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে। তাছাড়া আমার ঠোঁটটা অনেক শুকায়, মানে অনেক শুকেছে ঠোঁটটা, গলা শুকায়, ঠোঁট শুকায়। এমনি খাবার খাওয়ার রুচি নেই, কিন্তু গলা ঠোঁট প্রচুর শুকায়। আর তাছাড়া আমি ইফতারও খুব ভালোভাবে খেতে পারি না। ইফতার খাওয়ার পর অনেক সমস্যা হয়, পেটে অনেক সমস্যা, অনেক প্রবলেম হয়। ভাজা পোড়া খেয়ে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এই কারণে মাঝখান থেকে কয়েকদিন ভাজা পোড়া খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, তাই আজকে কিছু ভাজা পোড়া আইটেম বানাবো। দেখি আজকে খেতে পারি কি না। মাঝখান দিয়ে তো গ্যাপ পড়েছে কয়েকদিন। বাচ্চাদের জন্য শ্যামাই রান্না করতেছি। নুডলস তো প্রতিদিন খায়, তো ওরা বোর হয়ে যায়, খেতে চায় না। তো এই কারণে আজকে শ্যামাই রান্না করতেছি। বাবুর আব্বুকে বলেছিলাম মাঝে মধ্যে শ্যামা নিয়ে আসবা, তারপরে পাউরুটি নিয়ে আসবা। প্রতিদিন নুডলস আনে বাচ্চারা খেতে চায় না, বাচ্চারা বিরক্ত হয়ে যায়। তাছাড়া রুটি বানানো কষ্ট, আমি রুটি বানাতে পাবো না, তো তুমি এগুলো নিয়ে আসো। তো উনি বলছে ঠিক আছে, আমি এগুলো নিয়ে আসবো। বাচ্চাদের জন্য সব ঠিক, বাচ্চারা যে খাবার খাবে সে খাবার উনি নিয়ে আসবে, যদি সেটা ভালো হয় আর কি। গত ব্লগের পরে তোমরা সবাই অনেক কমেন্টস করেছো, তোমরা সবাই আমাকে অনেক উৎসাহ দিয়েছো, আশা দিয়েছো, অনেক কথা বলেছো। আপুদের কাছ থেকে অনেক ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। ভাবতে পারিনি যে আপুরা আমাকে এত বেশি সাপোর্ট করবে, এত বেশি ভালোবাসা দিবে। আমি এত বেশি মানসিক ট্রমার মধ্যে ছিলাম, আপুদের কমেন্টসগুলো পড়ে অনেক ভালো লেগেছে। ওরা যেই ভাবুক না কেন, ওরা যে আমাকে সান্ত্বনা দিয়েছে, উৎসাহ দিয়েছে বা আমাকে সাপোর্ট করেছে, এতে আমি অনেক খুশি। আমি সবার কমেন্টসে লাভ রিয়েক্ট দিয়েছি, কিছু বলিনি। এই প্রথম কারো কমেন্টসে আমি কমেন্টস করিনি। জাস্ট একটা দুটো কমেন্টসে হয়তো বা কমেন্টস করেছি, তাও সেটা অন্য প্রসঙ্গে। তো আমি এখন তোমার সাথে কোনো কিছু শেয়ার করতে চাচ্ছি না। আর এই বিষয় নিয়ে আর কথাও বলবো না। যখন সময় হবে তখন সব কিছুই বলবো। কারণ কথা বলতে গেলে তো অনেক কথা বলা লাগে, অনেক কথা বলা লাগবে। তো সেক্ষেত্রে সব কথা বলা যাবে না, একটু সমস্যা আছে। এই কারণে যখন সময় হবে তখন তোমার সাথে সব কিছু শেয়ার করবো। এখন আমি একটু ভালো আছি, তবে শারীরিকভাবে একটু অসুস্থ আছি। শরীর অনেক দুর্বল, বাবা শুধু ঘুম আসে, একটু অসুস্থ হয়ে যাই। তো কোনো রকমের কাজকর্ম করতেছি। মেন্টালি আমি একটু ভালো আছি। তোমাদের কমেন্টসগুলো পাওয়ার পর আমি একটু মানে আরও বেশি ভালো হয়েছে, আরও বেশি মনের ভিতরে শক্তি সঞ্চয় করতে পেরেছি। ঈদের পরে আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে সব কিছু শেখাতে পারবো, মানে তখন আমি ডিসিশনটা ভালোভাবে নিতে পারবো, তখন আমি সব কিছু বুঝতে পারবো। এখন আমি কোনো কিছুই বুঝতে পারছি না, তাই তোমাদেরকে সেভাবে করে কিছু বলতে পারতেছি না। আশা করি আপুরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। আমি আশা করব তোমার সবাই আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসা দিবে, সবসময় আমার পাশে থাকবে। যেমনটি গত ব্লগে কমেন্টসে তোমরা করেছো, সবসময় তোমরা আমাকে এরকম কমেন্টস করবে। এরকম কমেন্টস পড়লে ভালো লাগে, আশা দিলে, উৎসাহ দিলে ভালো লাগে। মনের ভিতরে ভয়টা কাজ করে না, একটু করে সাহস পাই, শক্তি পাই, কাজ করার উদ্যম পাই। দেখো সাউদা কি করতেছে।
না নাও বাবারে কত হিংসা, নাও নাও খাও, কান্না করে না মা, বোন না, খাও খাও খাও। শ্যামাই দেখলে ওইরকম করে, খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, তরাস, কিন্তু অত বেশি খায় না, অল্প খায় বুঝছো। আবার জুনানাকে খাওয়াচ্ছি ওর সমস্যা, ওকে কেন খাওয়াচ্ছি না, ও কিন্তু এত খাবে না বুঝছো। জুনানাকে খাওয়াচ্ছি এই জন্য ওইরকম করতেছে, তো হিংসা বাবারে বাবা। এই তো লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে। দেখো আল্লাহ পাকের দেওয়া উপহার, শ্রেষ্ঠ উপহার চুনাইনা, আমার ছোট্ট মেয়ে কত ভদ্র হয়ে লক্ষ্মী হয়ে খাচ্ছে, একটা আওয়াজও করতেছে না, সুন্দরভাবে খাচ্ছে। আর সাদা দেখো কী করতেছে, ও কী কান্নাকাটি কী করতেছে, কী হিংসামি করতেছে। চুনাইনা খাচ্ছে, ও হিংসা করতেছে, চুনাইনাকে মারার জন্য অস্থির হয়ে আছে। মানে এখনই এত বেশি হিংসা চলে এসেছে বুঝছো। ও প্রায় সময় জুনাইনাকে মারে, কিন্তু জুনাইনা ওকে মারে না। ও কীভাবে মারে, ও যে জান সেটা ওকে মারে, ওকে মার দিয়ে অভ্যাস করেছে, শিখেছে। তো এই কারণে ও জুনাইনাকে মারে, শুধু কি জুনাইনাকে মারে, জানকে মারে, সারাকেও মারে। এখনও মারলে ওদের সহ্য হয় না বুঝছো। তখন আমি বলি এখন কেন এমন করো, যখন তোমাকে মারছিলা আমি বাবা না করেছিলাম তখন শুনো নাই, তখন তো ঠিকই মারছিলা, এখন মাই খাও। এরপর আর কিছু বলে না। দেখেছো, নিজে খাবে না, জুনানাকেও খেতে দিবে না, ও খেলেও সমস্যা ওর। কিছু না বললেও তবে ওরা অনেক বেশি খেপে যায়, মানে ওদের করা কর্মফল ওদেরই ভোগ করা লাগছে বুঝছো, এই কারণে আর বেশি খেপে যায়। তবে লাভে একটাই হয়েছে, জুনানা ওদের হাতে মার খায় না, মানে জুনানাকে ওরা মারে না। সাউদাকে যেভাবে ওরা মেরেছিল, যখন সাদা ছোট ছিল তখন ওরা অনেক মেরেছিল সাউদাকে, তো এই কারণে সাউদা এগুলো এখন ওদেরকে ব্যাক করতেছে। ওই তুলনায় সাউদা জুনানাকে মারে না, হালকা মারে, অত বেশি মারে না, কিন্তু ওরা সাউদাকে অনেক মেরেছিল, আমি বাবা না করেছিলাম, এই কারণে ওরা অনেক মারও খেয়েছিল আমাদের, কিন্তু কোনো কাজ হয়নি। আপুরা লাইকই করেছো নাকি চুপটি করে আমার কথা শুনেছো, লাইক করনি? এখনই লাইক করে দাও, লাইক করে দিলে কাজ করছে অনেকগুণ বেড়ে যায়। আর কমেন্টসও করে দাও, তোমাদের মনের সব কথা কমেন্টসে বলে দাও। ইদানিং ভিডিও শ্যুট করতে পারছি না, শরীর খারাপ থাকে, আবার ভিডিও শ্যুট করলেও সেগুলো এডিট করতে পারছি না, খালি ঘুম পায়। দেখা গেল যে এডিট করতে বসেছি, একটু এডিট করেছি, তারপর ঘুম পেয়েছে, তারপরে খাটে গিয়ে শুয়ে পড়লাম, আবার উঠি এডিট করতে, আবার একটু ঘুম পেয়েছে, আবার ঘুমিয়ে পড়লাম, এরকম অবস্থা আর কি। মানে শরীর খুব দুর্বল লাগে, কাহিল লাগে, বারবার শুধু ঘুম বা এডিট করতে পারতেছি না। আবার টেনশনের কারণে ভিডিও শ্যুট করা হয়নি, ভেবেছিলাম যে 2টা ভিডিও শ্যুট করে রাখবো, কিন্তু সেটাও করা হয়নি। আসলে হাতের কাছে ভিডিও না রাখলে না পড়া ভিডিও আপলোড করা হয় না। এই যে ভিডিওটা দেখছো না, এইটা আমি কালকে করেছিলাম, তো আমার কাছে বর্তমানে কোনো ভিডিও নেই। কালকে থেকে আবার কন্টিনিউ ভিডিও শ্যুট করা লাগবে। কন্টিনিউ ভিডিও শ্যুট না করলে না কন্টিনিউ ভিডিও আপলোড করা যায় না, অনেক সমস্যায় পড়ে যাই। 50 টাকা দিয়ে একটা আম কিনেছি, কাঁচা আম খেতে খুব ইচ্ছা করেছিল, তো অন্য কিছু না কিনে কাঁচা আমটা কিনেই ফেললাম। প্রথমে ভেবেছিলাম পেঁপে কিনবো, কিন্তু টাকাও ছিল না, পেঁপের দাম বেশি, এই কারণে কাঁচা আমটা কিনে ফেললাম। কাঁচা আম খেতে খুব বেশি ইচ্ছা করেছিল তা না, কিন্তু খেতে ইচ্ছা করেছিল, মানে কাঁচা আমের গন্ধটা ভালো লাগছিল, এই কারণে কাঁচা আম কিনলাম। কেনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভিডিও শ্যুট করা হয়নি, কাটা হয়নি, আজকে বিয়ে করে নিলাম কষ্ট হওয়া সত্ত্বেও। ইদানিং শরীরটা অনেক খারাপ লাগতেছে, তোমাদেরকে তো বলেছিলাম, খালি ঘুম পাই। এখন যদি আমি ভিডিও শ্যুট না করি, ভিডিও আপলোড না করি, তাহলে আমি আরও বেশি অলস হয়ে যাবে, আরও বেশি ঘুমিয়ে থাকবো, মনে করো যে ঘুম আমাকে ছাড়বেই না। তাই আমাকে যতটুকু সম্ভব কাজ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, এটা আমার জন্য অনেক বেশি ভালো হবে। যত বেশি টেনশন করবো অত বেশি শরীর খারাপ হবে, অত বেশি আমার ক্ষতি হবে, তো সেটা করতে দেওয়া যাবে না। কাজের মধ্যে ডুবে থেকে টেনশনটাকে দূর সরে রাখতে হবে, টেনশন করা যাবে না, টেনশন করলে সমস্যা। ভেবেছিলাম আমটা এখানে পাতলা করে কাটবো, কিন্তু আমটা পাতলা করে কাটতে পারতেছি না, তাই বটিতে আমটা পাতলা করে কেটে নিচ্ছি। তোমরা কি এবারে আম ভর্তা খেয়েছো নাকি আমি প্রথম খাচ্ছি? যারা আম ভর্তা খেয়েছো আমাকে কমেন্টস করে জানাও। দেখো জুনানা চুপটি করে আমার পাশে বসে আছে, দেখতেছে আমি কি করতেছি, আমার লোক কিষানা পাখিটা। ওদের গরমের কাপড় চোপড় সব বের করে গেছি, কিন্তু শীতের কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখতে পারিনি, এগুলো গুছিয়ে রাখতে হবে, বাট সময়ের কারণে করতে পারছি না, ঈদের পর গুছিয়ে রাখবো। একটা কাজ ধরতে গেলে অনেক সময় লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হয়, গুছিয়ে করতে হয়, দেখা গেলো যে কাজ ধুলে তো হলো না, সেই কাজটা করার পরে সেই জায়গাটা গুছাতে হয়, তো সেক্ষেত্রে সময় লেগে যায়। আর এখন আমার শরীরে যে অবস্থা, আমি ভারী কোনো কাজ করতে পারতেছি না, অনেক খারাপ লাগে আমার, অনেক বেশি ক্লান্ত লাগে, অল্পতেই আমি ক্লান্ত হয়ে যাই, তো এই কারণে আমি এখন এই কাজগুলো করতেছি না। ঈদের পর একটু ভালো লাগলে কাজগুলো করে নিব। একটু ফল খেতে ইচ্ছা করে, পেঁপে খেতে ইচ্ছা করে, তরমুজ খেতে ইচ্ছা করে। দেখো এবারে সিজনে তরমুজ একবারও খাওয়া হয়নি, কত মানুষ তরমুজ কিনে খাইতেছে, বাট আমাদের খাওয়া হয়নি, বাবার আব্বু আনেনি, আর আমিও আনতে পারিনি, দাম বেশি ছিল, এখন একটু দাম কমে গিয়েছে, দেখি আনতে পারি কি না। 600 টাকা জমিয়েছিলাম, ভেবেছিলাম মুভি দেখতে যাব, কিন্তু মুভি দেখতে যাওয়া হবে কি না জানি না, শরীরের অবস্থা কীরকম হয় আমি বুঝতে পারছি না। তাছাড়া ঈদের পরে একটা বড় ডিসিশন নিতে হবে, ঈদের পরে মানে কি হবে আমি আসলে কোনো কিছু বুঝতে পারছি না, তখন আমি কি পর্যায়ে থাকবো, তখন আমার কী অবস্থা হবে, আসলে আগে থেকে তো কিছু বলা যায় না। আল্লাহর প্রতি ভরসায় আছি, আল্লাহ পাক যা চাবে তাই হবে, আল্লাহ পাক যাতে সব কিছু ঠিক করে দেন।
এই দোয়াই করি, তোমরাও আমার জন্য দোয়া করো যাতে সব কিছু ঠিক হয়ে যায় ঈদের পরে, যাতে আমাকে আর ভয়ে ভয়ে থাকতে না হয়, যাতে আমাকে টেনশন থাকতে না হয়। বাবু আজকে সকালে যাওয়ার সময় বলে গিয়েছে, বুঝিয়ে দিয়ে গেছে, তুমি প্লিজ তোমার রিফান্ডটা চেঞ্জ করো, প্লিজ তুমি কিছু একটা করো, তুমি এগুলো করো না। মানে ওনার কথা শুনলে আমার আর মানে কী বলবো, ওনার কথা আমি এক কান্দে ঢুকে এক কান্দে বের করে ফেলি। আমি বলেছিলাম টাকা দাও, ফল ফুড কিনবো, তখন বলছে তুমি যদি আমার কথা শুনো তাহলে আমি তোমাকে সব দিব, তুমি যা চাইবে তোমাকে তাই দিব, তুমি আগে আমার কথা শুনো। বুঝতেছো কী বলতেছে উনি? রাতে বেলা বাসা আসা পর্যন্ত চিল্লাচিল্লি, আমি আর থাকুম নি এ বাসায়, আমি যামুগা, তোমাদের থুয়ে যামুগা, আমি আর আসুম না, তুমি আমার পাইবা না। এগুলো বলে আমাকে ভয় দেখায়। আমি তো জানি উনি আমাদের সাথে কোথাও থাকতে পারবেন না, মোল্লাদর মসজিদ পর্যন্ত, আর ওনার তো আমাদের পর্যন্ত। ওনার টান তো বেশি আমার প্রতি না, ওনার টান বেশি হচ্ছে বাচ্চাদের প্রতি। বাচ্চাদের ছাড়া ওনার চলে না, বাচ্চারা ওনার যান। বাচ্চাদের ছাড়া তো উনি একদিনও বা এক রাতও থাকতে পারবেন না কোথাও। এখন আবার আরেক কাহিনী শুরু করছেন যে বাচ্চাদের জন্য ঈদের কাপড় কিনবেন না, ওনার নাকি টাকা পয়সার সমস্যা। এই কথা উনি সারা বছরই বলেন, প্রতি বছর ঈদের আগে এগুলো বলেন, কাহিনী করেন, তারপর ঈদের আগের দিন নিয়ে আসেন। ঈদের আগের দিন মুছো মার্কেটে যা পান তাই নিয়ে আসেন, দাম বেশি দিয়ে নিয়ে আসেন। ঈদের আগের দিন কি ভালো কাপড় পাওয়া যায় বলো? যেগুলো বিক্রি হয় না সেগুলো ঈদের আগের দিন পাওয়া যায়। উনি ওনার ইচ্ছা মতো নিয়ে আসে, দাম বেশি দিয়ে নিয়ে আসে, কাপড়গুলো ভালো হয় না। কেন ঈদের কয়েকদিন আগে আনলে কী হয়? ওনার তো আনতেই হবে, তাহলে ঈদের কয়েকদিন আগে আনুক। আমি শত বলেও না, উনি আমার কথা শোনে না, বুঝছো? গত বছরে ঈদের আগের দিন কাপড় এসেছে, সাদা কাপড়টা সুন্দর হয়নি, জাইনের প্যান্টটা মাপ মতো হয়নি, মনে করো যে কী একটা হুলস্থুল অবস্থা। ঈদের 4-5 দিন আগে যদি কাপড় আনে, সেগুলো যদি মাপ মতো না হয় তাও চেঞ্জ করে আনা যায়, কিন্তু ঈদের আগের দিন আনলে কি আর পর চেঞ্জ করা যায়? যায় না। পরে তো উনি চেঞ্জ করে আনেন না, ওনাকে শত বললেও উনি আনেন না। আর এবারে তো আমার প্রতি রাগ, অনেক রাগ। এবারে মনে হয় নাও আনতে পারে, জানি না। আমি অনেকে বলেছি যে তুমি বাচ্চার জন্য কাপড় নিয়ে আসো, সারা বছর তো আনো না, এবছর নিয়ে আসো। তুমি আমার উপরে রাগটা কেন বাচ্চাদেরকে দেখাচ্ছ? কেন বাচ্চাদের সাথে এরকম করতেছো? ওদের জন্য কাপড় কিনে দাও না, তুমি কেন ওদের জন্য কাপড় কিনতেছো না? তুমি যদি কাপড় কিনে না আনো তাহলে আমি তোমাকে ঘর দিতে দিব না। আমি স্টেকার বলে দিয়েছি, তুমি ঈদের আগের দিন কাপড় না আনলে তোমাকে আমি ঘর দিতে দিব না। তুমি বাইরে থাকবা, জান্নাতের দিন তুমি বাইরে থাকবা, আমি তোমাকে ঘর দিতে দিব না। এটা শোনার পর আরও বেশি খেপা, আরও বেশি রাগ। হ্যাঁ আমি আসবো না, আমি বাসায় আসবো না, আমি ঈদের দিনেও আসবো না। তখন আমি বললাম ঈদের দিন তোমাকে আসতে হবে না, তুমি জামা কাপড় না কিনে দিলে ঈদের দিন এসে কী করবা? ঈদের দিন বাচ্চাদেরকে কী করে নিয়ে যাবা? তুমি তো এবারে মাংস কিনে দাও না, যে না এবার তুমি মাংস কিনে দিয়েছো, তুমি প্রতি বছর আমাদের মাসে মাছ কিনে দাও, মাংস কিনে দাও, বাট এবার তুমি সেটাও করো নেই। এত টাকা তুমি কী করো? আমাকে তো তুমি টাকা দাও না। তখন বলতেছে আমার প্রতিদিন ১৭০০ টাকা খরচ হয়, আমার প্রতিদিন অনেক টাকা খরচ হয়, বাজার করতে হয়। তখন আমি বললাম তুমি টাকাটা আমাকে দাও, আমাকে দাও, আমি সব কিছু করি, তোমাকে কিছু আনতে হবে না। তুমি যে কতটা খরচ করছো, তুমি যে কী করছো আমার জানা আছে। ওখানে কতগুলো ডিম নিয়ে আসো, ওখানে কতগুলো নুডলস নিয়ে আসো, যেগুলো লাগবে না সেগুলো নিয়ে আসো। এগুলো না করলে টাকাটা আরও সেভ হয়। আরে আমি সেদিন ফোনে বলে দিলাম যে তুমি সয়াবিন তেল নিয়ে আসবা, সয়াবিন তেল নাই, তারপর বেসন নিয়ে আসবা, বেসন লাগবে, আলু নিয়ে আসবা, এগুলো বলে দিলাম। সে করছে কি, সে ডিম নিয়ে আসছে, তেল আনার নাই, সে নুডলস নিয়ে আসছে। লুডুস কিন্তু আসে, সে লুডুস নিয়ে আসছে, আমাকে একবার জিজ্ঞেসও করে না যে লুডুস কি আসে, আমি কি লুডুস আনবো, সেগুলো বলে নেই। তার যেটা মনে চায় সে সেটা নিয়ে আসছে, যেগুলো আছে সেগুলো আবার নিয়ে আসছে, যেগুলো লাগবে সেগুলো আনে নাই। মানে নিজে বাড়তি খরচ করে, বুঝছো? আমাদের মাসে আসছে একটু ফফরি এনে খাওয়াবে, সেটাও করেন না। মানে তাকে আমি কত বলো, আমার আসে ভালো লাগে না বলতে। প্রতি বছর আমাদের মাসে প্রথম দিকে উনি মাছ এনে দেন, মাছ আনা টাকা দেন, আমি মাছ নিয়ে আসি, এবারে সেটাও করলেন না। ফল ফ্রুট বাইরে থেকে না টাকা দেন, এবারে সেটাও করলেন না। হ্যাঁ একবার দিয়েছেন ফল কেনার টাকা, তাও একবার। আর ইফতার কেনার টাকা তো কখনোই দেন নাই, শুধুমাত্র জিলেপি কেনার জন্য টাকা দিয়েছিলেন, তাও একবার দিয়েছিলেন, আর দেননি। জীবনটা অনেক কষ্টের, বুঝছো? মানে এই কষ্টের জীবনে যে কতটা কষ্টে দিন পার করতেছি, মানে উনি যা করে, ওনার যা সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী উনি কিন্তু পারে আমাদেরকে ভালো রাখতে, ভালোভাবে আমাদেরকে খাবার টাবার দিতে। এমন না যে ওনার খুব বেশি সামর্থ্য, তা কিন্তু না। তারপরে যা আছে উনি কিন্তু করতে পারে, বাট উনি করে না। যেটা ওনার খেতে ইচ্ছা করে না, বা যেটা ওনার ইচ্ছা করে না আনতে, সেটা উনি আনেন না, শত বললেও উনি আনেন না। আর যদি ওনার কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে সেটা উনি নিয়ে আসেন, দাম বেশি হলেও নিয়ে আসেন। এদিকে আবার বলতেছেন ছেলের স্কুলে বেতন দেওয়া লাগবে, তোমার সব সমস্যা, কেমনে কী করবো, ছেলের স্কুলে বেতন দিব না, তুমি এরকম কাহিনী করলে আমি ছেলের বেতন দিব না, ছেলেকে পড়াশোনা করাবো না, মানে অনেক ঝামেলা শুরু করে দিয়েছেন, বুঝছো? ৬ তারিখে বাচ্চাদের পরীক্ষা, কীভাবে কী করব, ঈদের পরে স্কুল খুলে যাবে। আমি বললাম তুমি শালাকে স্কুল নিয়ে যাও, তুমি তো শালাকে স্কুলে নিতে চাও, আমি তোমাকে স্কুলে যেতে দিই না, তো এবার তুমি শালাকে স্কুল নিয়ে যাও, তুমি শালাকে স্কুল নিয়ে যাবা, আবার শালাকে স্কুলে নিয়ে আসবা। হ্যাঁ উনি নিতে পারবেন না, ওনার শরীর খারাপ হয়ে যাবে, উনি ঘুমাতে পারবেন না, ওনাকে টাইম হয়ে যাওয়া লাগবে। ও মা, পুরোই পোল্টি। যে মানুষটা কদিন আগে আমার সাথে ঝগড়া করেছে যে বাচ্চাকে উনি স্কুলে নিয়ে যাবেন, উনি টাকাটা সেভ করবেন, ওনার বেশি টাকা খরচ হয়, আর সেই মানুষ এখন পোল্টি মারতেছে যে উনি মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারবেন না। দেখেছো কী অবস্থা? আমি বললাম ছেলেকে ভ্যাঙ্গাই দিয়ে দাও, আমি তো ওকে নিয়ে যেতে পারবো না, আর ওকে নিয়ে গিয়ে বসে থাকতে পারবো না, বারবার সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারবো না, আমার কষ্ট হবে। আমি না হয় রিক্সা করে গেলাম, রিক্সা করে আসলাম, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে নামতে তো খবর হয়ে যাবে, ওটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তাছাড়া আমি স্কুলে গিয়ে বসতেও পাবো না, আমাকে হাঁটতে হবে,
বেশিক্ষণ হাঁটতে পারবো না, আমাকে ঘুম পাবে, খুব ক্লান্ত লাগবে, মানে আমি স্কুলে গিয়ে থাকতে পারবো না, খুব অস্বস্তি ফিল করবো আমি। বাসায় তো আমি কিছুক্ষণ কাজ করি, কিছুক্ষণ রেস্ট নিই, শুয়ে থাকি, আবার কাজ করি। বাসায় তো আমি একটানা কাজ করতে পারি না, মানে অনেক ক্লান্ত লাগে, পায়ে ব্যথা করে, হাতে ব্যথা করে। আমার তো মনে করো যে বাম পা আছে না, বাম পা অনেক ব্যথা। বাম পা মনে করো যে ভাঁজ করতে পারি না, ভাঁজ করলেই ব্যথা করে। খাটে উঠতে গেলে আমার অনেক কষ্ট হয়, মানে পা ভাঁজ করে উঠতে হয়, পা মেলে উঠতে পারি না। এটা আমার গত ১ মাস ধরেই হচ্ছে, খুব বেশি সমস্যা হচ্ছে এটার জন্য। ইফতারে এই খাবারগুলো আয়োজন করেছি, কিন্তু ইফতারের খাবারগুলো খেয়ে পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। মানে এই খাবারগুলো খাওয়ার পরে বমি ভাব চলে এসেছে, পেট শক্ত হয়ে গেছে, মানে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তারপর মনে হলো যে কেন খেলাম, কেন আমি ইফতারে এগুলো করলাম, বানালাম কষ্ট করে, এত সময় কেন নষ্ট করলাম। ভেবেছিলাম বহুদিন খাইনি, আজকে হয়তো বা খেতে পারবো। তো ফার্স্ট একটু খেয়েছিলাম, তারপরে আরও একটু খাওয়ার পরে মুড়ি মাখিয়ে খাওয়ার পরে অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেল। শরবত তো আমি খেতেই পারি না, মিষ্টি বেশি খেলে বমি আসে, মানে কী যেটা অবস্থায় পড়ে গিয়েছে আমি। ইফতারি খাওয়ার পরে কখন রেস্ট নিয়েছিলাম, শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। রান্না করার আর এনার্জি ছিল না। ভেবেছিলাম আজকে একটু ভুড়ি ভাজি করব, কিন্তু সেই সময়টুকু আর পাচ্ছি না, ভালো লাগছে না, খারাপ লাগতেছে। তাই চিন্তা করতেছি কোনো রকমে ডাল রান্না করি আর ডিম ভুনা করি। এই জন্য মাল্টি কুকারে 2টা একসাথে বসিয়ে দিলাম, 2টা একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে। মাল্টি কুকারে খুব দ্রুত ডাল রান্না করা যায়, সময় লাগে না। হিটটা বাড়িয়ে দিয়েছিলাম, পরে দেখলাম ঢাকনা ফাঁকে দিয়ে ডাল পড়ে যাচ্ছে, তখন হিটটা কমিয়ে দিলাম, কারণ ঢাকনা দিলে ডালটা পড়ে যায়, ঢাকনা ছাড়া করলে সমস্যা হয় না। দেখো ডিমগুলো হয়ে গিয়েছে, ডালটাও হয়ে গিয়েছে, সময় লাগেনি হতে। মাল্টি কুকারে যে কর্ডটা আছে না, সেই কর্ডটা আসলে কাজ করতেছিল না, এই কয়েকদিন আগে কাজ করতেছিল না, সমস্যা হচ্ছিল। কর্ডটা দেওয়ার পরে লাইন দিয়ে লাইন আসে না, অনেক চেষ্টা করেছিলাম, আসতেছে না। তারপরে করলাম কি, রাইস কুকারের যে কর্ডটা আছে না, সেটা লাগিয়েছিলাম, একই কর্ড তো লাগানোর পর দেখলাম চলতেছে, তো ওটা দিয়ে 2 দিন চালিয়েছিলাম। তো আজকে আবার লাগিয়ে দেখি চলতেছে, তো ভাবলাম ভালোই হয়েছে, এটা আবার কাজ করতেছে, নাহলে আবার রাইস কুকারের কর্ডটা লাগানো লাগতো। মাল্টি কুকারটা ভালোই, বুঝছো, এটা দিয়ে আমি অনেক কাজ করতে পারি, মানে টুকটাক অনেকগুলো কাজই করতে পারি, বুঝছো। ভারী কাজ কম বেশি করা যায়, এমন সমস্যা না যে করা যাবে না, মোটামুটি ভালোই করা যায়, বুঝছো। জাস্ট একটু ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে, আর হিটটা একটু দেখে শুনে দিতে হবে, সামনে থাকা লাগবে, ব্যাস এটুকুই। ডাল বাগার দিতেছি, ডাল বাগার দিতে খুবই সময় লাগে না, অল্প একটু ঘোরা দিলেই হয়ে যায়। না দিলেও চলবে, ডাল একদম নরম হয়ে গেছে, মানে ঘুটিতে ঘুরাও লাগবে না। এত দ্রুত ডাল হয়ে যায় জানো না, মানে অনেক কম সময় লাগে ডাল হতে। ইট চুলায় বা সিনে চুলায় কিন্তু সময় লাগে ডাল হতে, কিন্তু এখানে সময় লাগলো না হতে। যাক, এক ঢিলে 2 পাখি মারলাম, ডালও রান্না করলাম, ডিমও সিদ্ধ করে নিলাম, পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম। এরপরে বাবার বউ চলে আসলো, উনি আসার পর তো তেজি শুরু করে দিচ্ছেন, হ্যাঁ পিকাওয়ারে বেশি বিল আসে, তুমি কেন স্টিম চালাইছো, কেন এটা দিয়েছো। আরে বাবা, পিকাওয়ার অফ পিকাওয়ার কি, আমরা এখন লাগবে, আমি এখন ইউজ করতেছি, আমি তো এটা সারাদিন ইউজ করি না। কে শুনবো না কথা, উনি ওনার মতো ক্যাসেস করতেই আসেন, ওনার সে একই ভাষণ একই কথা, প্রতিদিন ওনার কথাটা শুনতে ভালো লাগে না, মনটা অনেক খারাপ হয়ে যায় ওনার কথা শুনলে। সামনে ঈদ, অথচ ঈদে কোনো আনন্দই পাচ্ছি না, মানে এমন একটা ঘটনা ঘটে গেল, মানে এমন একটা অবস্থা হয়ে গেল যে আসলে আমি যেটা আনন্দ করবো বা এটা আনন্দ পাবো সেটাও করতে পারছি না। টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার, ঈদের পরে কি হবে কি হবে, ঈদের পরে মানে এটা ভাবতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এইদিকে আবার ছেলে স্কুল খোলা, বাবার আব্বু ছেলেকে স্কুল দিতে চাচ্ছে না, মানে এটা নিয়েও টেনশনে আসি, ভ্যান গাড়িতে দিলে কী সমস্যা। অথচ উনি কয়েকদিন আগেও বলেছিলেন যে আমি ছেলেকে ভ্যান গাড়ি দিব, তোমার যাওয়া লাগবে না, শুধু তোমার কষ্ট করা লাগবে না। আর এখন উনি বলে ভ্যান গাড়ি দিব না, ভ্যান গাড়ি দিলে বাচ্চার সমস্যা হবে, বাচ্চা স্কুলে যে ঠিক মতো যাস করতে পারবে না, বাচ্চা বুঝবে না, তোমার ছেলে বোকাশোকা, মানে এখন ওনার অনেক কথা, বুঝছো। তখন কিন্তু এগুলো মনে ছিল না, মানে যত প্রকার মেন্টালি ট্রমা, যত প্রকার অত্যাচার আমার উপর করা যায় সেগুলো উনি করতেছে, বুঝছো। মানে শারীরিকভাবে না হোক, মানসিকভাবে উনি আমার প্রতি অনেক অনেক বেশি অত্যাচার করতেছেন, অনেক বেশি আমাকে হ্যারাসমেন্ট করতেছেন, বুঝছো। মানে আমি নিতে পারছি না, আমার খুব খারাপ লাগে ওনার কথাটা শুনলে, আমার আর ভালো লাগে না, বুঝছো। উনি এমন একটা ভাব করে যে সব কাজ উনিই করেন, সব কিছু উনিই করেন, উনি কোনো কিছুই করেন না, কোনো কিছু উনি করেন না, সব কাজ আমি করি, আমার বাচ্চারা করে, উনি কোনো কিছুই করেন না। এই যে খাওয়া দাওয়ার জন্য দেখাশোনা সব কিন্তু সায়রা করে, জায়ান করে। এই যেমন ধরো কালকে কালকে সায়রা গোসলের সময় জুনানা এবং সাদাকে গোসল করিয়ে দিয়েছে। আমি বলেছি ওদেরকে গোসল করিয়ে দাও, আমার শরীর ভালো লাগতেছে না, তো ওদেরকে গোসল করিয়ে দিয়েছে। উনি কি করে, উনি বাচ্চাদেরকে একদিনও গোসল করায়নি, না উনি বাচ্চাদেরকে ভালো মন্দ খাবার খাওয়ান। উনি আমার একটা ভাব করতেছে যে উনি বাচ্চাদেরকে কত খাবার খাওয়ান, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে খাওয়াতে উনি ফকির হয়ে গিয়েছেন। কোনো রকমে শাকসবজি এনে খাওয়ান, মাছ মাংস তো বাচ্চারা চোখেই দেখে না, ফলফলের কথা তো বাদই দিলাম। আল্লাহ পাক যে কবে ওনাকে হেদায়েত দিবেন, কবে যে ওনার একটু জ্ঞান হবে, আমার আর ভালো লাগে না। এই যে দেখো, আমি একটু পেঁয়াজ ভাজি করবো, ডিম দিয়ে একটু পেঁয়াজটা ভোনা করে নিব, সেটাতে ওনার সমস্যা। উনি বলছে বাচ্চাদেরকে এখনই খাওয়াও, আমি বলছি না এখন খাওয়া না, একটু পরে খাওয়াবো, না বলছে এখনই খাও। তো উনি করেছে কি, পেঁয়াজগুলো আমার কাছে নিয়ে গেছেন, বলছে তুমি বাচ্চাদেরকে খাওয়াও, তারপর আমি তোমাকে পেঁয়াজ দিব। তো আমি বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করেছিলাম, খাওয়ানোর পরে তারপর আবার ডিমগুলো পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, দেখো না ডিম কম। উনি আবার ডিম খেয়েছেন, ভাত খায়নি, ইফতার খেয়েছেন। আমিও ভাত খাইনি, আমার কেমন লাগতেছিল, খারাপ লাগতেছিল, পেটে ভরা ভরা ছিল, তো আমার খেতে ইচ্ছে করছিল না, এই কারণে আমি ভাত খাইনি। আমি তো আর সেরি খাবো না, তো সকালবেলায় ভাত খাবো, এই কারণে আর কোনো খাবার খাইনি।
তো সব কাজ সেরে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেল। বাবুরাবুকে আর ঘুম থেকে উঠতে পারলাম না। আমি ঘুম থেকে না উঠালে ওনারা সেরি খাওয়া হয় না। তো কালকে রাতে ওনার সেরি খাওয়া হলো না। সকালবেলা উনি অফিসে চলে গিয়েছেন। ওনার সমস্যা হয়নি, ওনার তো পেট ভরাই ছিল। উনি তো ইফতার করে আসেন, তারপরে বাবা বাসা আসার পরে এতগুলো ইফতার খেয়েছেন, আবার ডিম খেয়েছেন, তাই ওনার প্রবলেম হয়নি। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।